ধারক ও ধারকত্ব চ্যাপ্টারে তোমাদের আজকে লাস্ট থিওরি সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তোমাদের এর আগের ক্লাসে বলা হয়েছে যে ধারকের সমবায় মেনলি দুই প্রকারের হয়, যে এটাই আমাদের মেন, যে একটা ধারকের শ্রেণী সমবায়, একটা ধারকের সমান্তরাল সমবায়। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি যে ধারকের শ্রেণী সমবায় কাকে বলবো এবং ধারকের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কী, এবং সঙ্গে ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের মান। এবং তোমাদের এটাও বলেছি যে ধারকের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্যগুলি যদি মনে রাখতে পারো, মানে অ্যাকচুয়ালি এখানে মনে রাখার কিছুই নাই, এটা সম্পূর্ণ কনসেপ্ট। তুমি যদি ধারকের শ্রেণী সমবায় যদি বুঝে যাও, তাহলে তুমি ধারকের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্যগুলি তুমি বুঝতে পারবে। এবং এই ধারকের শ্রেণী সমবায় যদি বুঝতে পেরে যাও, তাহলে ধারকের শ্রেণী সমবায় সংক্রান্ত তুমি যে কোনো ধরনের নিউমেরিক্যাল প্রবলেম ইজিলি সলভ করতে পারবে। সেই জন্য এখানে মুখস্থ করা বা মনে রাখার জিনিস কিছুই না, সমস্ত কিছু কনসেপ্ট যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো থিওরি, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সব ইজি হবে। আজকেও সেম, যে ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব। তাহলে আগে তোমাকে জানতে হবে যে ধারকের এই সমান্তরাল সমবায় কি, তারপর ধারকের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি, এবং সঙ্গে সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব। তাহলে সমান্তরাল সমবায় বলতে বোঝায় যে ধারকের সমান্তরাল সমবায়, যে শ্রেণী সমবায় কাকে বলে, একটি ধারকের প্রথম প্রান্তের সঙ্গে অপর ধারকের শেষ প্রান্ত যুক্ত থাকে। কিন্তু এই সমান্তরাল সমবায়, এখানে এই সমান্তরাল সমবায় বলতে বোঝায় যে এটা একটা ধারক, এটা একটা ধারক, ধারকের চিহ্ন তোমরা সবাই জানো যে দুটি সমান্তরাল লাইন দিয়ে আমরা ধারককে চিহ্নিত করি, তাই তো? তাহলে কি দেখলে, যে এই তিনটা ধারক, এবং এই তিনটা ধারকের, এই তিনটি ধারকের এই সমান্তরাল সমবায় বলতে বোঝায়, এই ধারকের সমান্তরাল সমবায় বলতে বোঝায় যে প্রত্যেকটি ধারকের যে প্রথম পয়েন্টগুলি থাকবে একটাই পয়েন্টে, মানে এরকম ব্যাপারটা, যে ধারকের সমান্তরাল সমবায় বলতে বোঝায় যে প্রথম প্লেটের, মানে এরকম, যে এরকম থাকবে, যে ধারকের সমান্তরাল সমবায় বলতে বোঝায় যে প্রত্যেকটি ধারকের প্রথম প্লেটগুলি একটাই পয়েন্টে, তাই তো? যে তুমি ধরো যে এটা আমাদের C1 ধারক, এটা C2 ধারক, এটা C3 ধারক। তাহলে C1 ধারকে এটা প্রথম প্লেট, এটা সেকেন্ড প্লেট, C2 এটা প্রথম প্লেট, এটা সেকেন্ড প্লেট, C3 এটা প্রথম, এটা সেকেন্ড। তাই ধারকের সমান্তরাল সমবায় বলতে বোঝায় যে প্রত্যেকটি ধারকের প্রথম প্লেটগুলি একটাই পয়েন্টে এবং দ্বিতীয় প্লেটগুলি বা শেষ প্লেটগুলি ওরা একটাই পয়েন্টে যুক্ত থেকে যে সমবায় তৈরি করে, তাকে বলে ধারকের সমান্তরাল সমবায়। একে বলে আমরা প্যারালাল কম্বিনেশন, তাই তো? যে প্রত্যেকটি ধারকের যদি প্রথম প্লেটগুলি একটা পয়েন্টে এবং শেষ প্লেটগুলি যদি অপর একটি পয়েন্টে যুক্ত হয়ে থাকে, তবে এই সমবায়কে বলা হয় ধারকের সমান্তরাল সমবায়। তাহলে এখানে আমরা একটা বাহ্যিক এক্সটার্নাল সোর্স, মানে যার সাহায্যে ধারকগুলোকে আমরা চার্জ করব, আমরা আহিত করব। তাহলে এটা আমাদের এটা হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল সোর্স। ধরলাম এর মোট ভোল্টেজ V, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা প্লাস হওয়ার জন্য কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে প্লাস থেকে মাইনাস দিকে। তাহলে প্লাস থেকে মাইনাস দিকে কারেন্ট ফ্লো করে, তাহলে দেখো, তাহলে এই যে ওয়্যার, এই ওয়্যারের সঙ্গে এবার তিনটা রাস্তা খোলা আছে। শ্রেণী সমবায়ে তোমরা দেখেছো
যে ওরা একটাই লাইনে যুক্ত থাকে, ফলে শ্রেণী সমবায়ে একটাই রাস্তা। কিন্তু এক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি ধারকের প্রথম প্লেটগুলি একটা পয়েন্টে এবং শেষ প্লেটগুলি একটা পয়েন্টে যুক্ত থাকার জন্য এখানে যে আধানটা ফ্লো করবে, এখানে এই যে এক্সটার্নাল যে ভোল্টেজ সাপ্লাই, এই এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই থেকে যে আধানটা ফ্লো করবে সেই আধানের তিনটা রাস্তা আছে, একটা C1 এর দিকে, একটা C2 ধারকের দিকে, একটা C3 ধারকের দিকে। তার মানে তাহলে তিনটা রাস্তার জন্য তাহলে কি, তাহলে এখানে যদি বলি এখান থেকে মোট আধান আসছে Q, তাহলে এই মোট, তাহলে এই V এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই থেকে মোট যে Q আধানটা আসছে, এই Q আধানটা তিন দিকে যেতে পারবে। তার মানে কি, তার মানে এই এখান থেকে যে আধানটা আসছে, যে পজিটিভ আধানটা আসছে, সেই আধানটা এখানে ওর কাছে তিনটা রাস্তা খোলা আছে। ফলে কি, ফলে এখানে যাবে Q1 কারেন্ট মানে Q1 আধান, এখানে যাবে Q2 আর এখানে কি যাবে Q3। এবার তোমরা বলতে পারবে যে এই প্রত্যেকটা ধারকে সমান আধান যাবে না কেন? কারণ প্রত্যেকের ধারকত্ব আলাদা। তার মানে কি, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর ধারকত্ব C3। তাহলে প্রত্যেকটা ধারকের আধান ধারণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে আলাদা। তার মানে কি, যে এখানে Q এখানে তিনটা ভাগে ভাগ হয়ে চার্জ হবে। তার মানে কি C1 ধারকে Q1 আধান, C2 তে কে আসবে Q2 আধান এবং C3 তে কে আসবে Q3 আধান। তাহলে এক্ষেত্রে আমরা শর্ত বলতে পারবো যে এই এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই থেকে যে পরিমাণ আধান যাচ্ছে সেই আধানটাই তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে C1 ধারকে আধান, C2 ধারকে আধান এবং C3 ধারকে আধান, তাহলে এই তিনটা ধারকের আধানের যে সমষ্টি এটাই আমাদের এই Q সংখ্যার সমান। তাহলে এখানে আমি যে পরিমাণ আধান সাপ্লাই করছি এই আধানটাই তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে C1 ধারকে আধান, C2 ধারকে আধান এবং C3 ধারকে আধান, এই তিনটা ধারকের আধানের যে সমষ্টি সেটাই এই সাপ্লাই করা মোট যে আধান তার সঙ্গে সমান। তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3, তাই তো Q3। কিংবা তুমি একে আবার উল্টা ভাবেও বলতে পারো। তোমাদের শ্রেণী সমবায়তেও আমি দুটো প্রসেস বলেছিলাম, একটা প্লাসের জন্য আর যেটা আরেকটা প্রসেস সেটা আমি আবার এখানে বলছি যে এটা প্লাস আছে, এটা আছে প্লাস, তাই তো এটা আছে প্লাস। তাহলে এটা প্লাস থাকার জন্য এবং এই প্লাস যে প্লেট এ আবার C1 এর এই প্লেটের সঙ্গে যুক্ত, C2 ধারকের এই প্লেটের সঙ্গে যুক্ত, আবার C3 ধারকের এই প্লেটের সঙ্গে যুক্ত। তার মানে এই প্লাস ও কি চাইবে, ও ইলেকট্রনকে কি করবে, ও ইলেকট্রনকে টানবে। তাহলে এই প্লেট মানে এই ব্যাটারি বা এই ভোল্টেজ সোর্সের যে প্লাস প্লেট প্রত্যেকটা ধারকের প্রথম প্লেটের সঙ্গে যুক্ত আছে। তাহলে ধনাত্মক আধান ফ্লো করবে কোন দিকে, যেই সাইডে করবে, মানে কারেন্ট ফ্লো যেদিকে হয়, তাহলে কি ইলেকট্রন ফ্লো ঠিক তার অপোজিট দিকে হয়। তাহলে এই ধনাত্মক প্লেট প্রত্যেকটা ধারকের প্রথম প্লেটের সঙ্গে যুক্ত থাকার জন্য এই প্লাস আধান ফ্লো করবে এইদিকে, আর প্রত্যেকটা প্লেট থেকে ইলেকট্রন ফ্লো করবে এই সাইডে, তাই না? যে ইলেকট্রন ফ্লো করবে এই সাইডে, তাহলে এই প্লেট থেকেও ইলেকট্রন ফ্লো হবে, এই প্লেট থেকেও ইলেকট্রন ফ্লো হবে, আবার এই প্লেট থেকেও ইলেকট্রন ফ্লো হবে। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন ফ্লো হয়ে আসে তাহলে কি হবে, তাহলে এখানে কিছু ইলেকট্রন ঘাটতি হবে, তাহলে এখানে হবে প্লাস। সেম এখানেও কিছু ইলেকট্রন চলে এসেছে, তাহলে এখানে হবে প্লাস। আবার এখানে কি সেম এসেছে, এখানে হবে কিছু ইলেকট্রন কি এই প্লাস কিছু ইলেকট্রনকে টেনেছে, তাহলে ইলেকট্রন ঘাটতি মানে কি প্লাস হয়ে যাবে। তাহলে সেম ভাবে তাহলে এবার এই যে ইলেকট্রনকে টানলো, তাহলে ওই ইলেকট্রনটা কি হবে এখানে যাবে, যে ইলেকট্রন টানলো সেম ইলেকট্রনটা এখানে ফ্লো হবে। কিংবা তুমি বলতে পারবে এই প্লাসের জন্য যে আধানটা ফ্লো হবে সেই আধানটা তিনটা ভাগে যাবে, কিছু আধান এখানে, কিছু এখানে, কিছু এখানে। যেহেতু প্রত্যেকটা ধারকের ধারকত্ব আলাদা, সেহেতু প্রত্যেকের আধান ধারণ করার ক্ষমতা আলাদা।
তাহলে এখানে Q1 এর জন্য ও চার্জ হবে, Q2 এর জন্য চার্জ হবে, Q3 এর জন্য চার্জ হবে। তাহলে এবার এই Q1 এর জন্য এ আবার কি হবে, এ আবার আবেশ ঘটবে, মানে -Q1 -Q2 -Q3, তাই তো? তার মানে তোমরা জানো যে কোনো একটি আধানের মানে কোনো একটি ধারকে মোট আধান কত হয়, 0। কিন্তু এই ধারকের আধান বলতে আমরা কি বুঝি, যে কোনো একটি প্লেটে আধানের মান, তাই তো? তার মানে তুমি ধরতে পারো যে এই C1 ধারকের মোট আধান তো 0, তাহলে ধারকের আধান বলতে কি বোঝায়, যে কোনো একটি প্লেটে আধানের মান। তাহলে এই C1 ধারকে তাহলে আধানের মান কত আছে, Q1, C2 তে Q2, C3 তে Q3। এবং এই সমান্তরাল সমবায়ের তোমরা একটা বৈশিষ্ট্য পেলে, যে সমান্তরাল সমবায়ে যে এক্সটার্নাল ভোল্টেজের সাথে যে কারেন্ট পাঠানো হয়, বা সরি যে আধান পাঠানো হয়, সেই আধানটা 3টা ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু শ্রেণী সমবায় কি ছিল, শ্রেণী সমবায়ে ছিল ওই এক্সটার্নাল সোর্স থেকে যে আধান পাঠানো হয় সেটাই প্রত্যেকটা ধারকের সমান। কিন্তু সমান্তরালে যেহেতু এই আধানের 3টা যাওয়ার রাস্তা আছে, সেহেতু এই আধানটা 3টা ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু ভাগ হয়ে গেলেও এই 3টা ধারকের যে আধানের সমষ্টি, সেটাই যে সাপ্লাই করেছে আধান তার সঙ্গে হয় সমান। ক্লিয়ার? এটা হলো একটা পেলে বৈশিষ্ট্য। এবং দেখো যে এই C1 ধারকের প্রথম প্রান্ত যে পয়েন্টে, C2 কি প্রথম প্রান্ত সেই পয়েন্টে, এবং C3 এরও প্রথম প্রান্ত ঠিক সেই পয়েন্টে, এবং সেভাবেই একই রকম ভাবে ওদের প্রত্যেকের কি শেষ প্রান্ত একটা পয়েন্টে যুক্ত হয়ে আছে, তাই তো? তার মানে যদি বলি এই প্লাস পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে +5, এবং মাইনাস ধরো যে এর কত পোটেনশিয়াল 0, এই যে প্লাস ধরো যে এটা +5 এটা 0, তাহলে এই তারের সঙ্গে যে পয়েন্টটা যুক্ত হয়ে আছে, তাহলে এই পয়েন্টটা কত হবে, এটা হবে +5 ভোল্ট, আর এটা কত হবে 0 ভোল্ট, তাই না? এটা কত হবে, এটা হবে 0 ভোল্ট। কেন? এই তারের সঙ্গে মানে এই পয়েন্টের সঙ্গে এই প্লাস তার যুক্ত করার মাঝখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। কি বললাম, কোনো ভোল্টেজ ড্রপ হবে না। কেন? অ্যাকচুয়ালি কি কোনো ধারক নাই, কোনো রোধ নাই, ফলে কোনো ভোল্টেজ নষ্ট হবে না। তাহলে কি এই +5টাই এখানে পড়বে এবং 0টাই এখানে পড়বে। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত হবে, 5, আমি যেটা সাপ্লাই করেছি। তাহলে তোমাকে যদি বলে এই C1 ধারকের বিভব কত, এবার তোমাকে যদি বলে এই C1 ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, তাহলে C1 ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ বলতে কি বোঝায়, এই C1 ধারকের দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। আবার সেম C2 ধারকের দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এই C2 প্রথম এবং শেষের পোটেনশিয়াল ডিফারেন্স। আবার C3 পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝায়, এই C3 প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। যেহেতু C1, C2, C3 তিনটা ধারকেরই প্রথম প্রান্ত এক পয়েন্টে এবং শেষ প্রান্ত এক পয়েন্টে যুক্ত যেহেতু হয়ে আছে, সেহেতু এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের যে পোটেনশিয়াল ডিফারেন্স, ওটাই এরও ডিফারেন্স, C2 ধারকেরও পোটেনশিয়াল ডিফারেন্স, আবার C3রও পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? কেন? এই প্লাসের সঙ্গে এই পয়েন্ট যুক্ত হয়ে আছে, তাহলে এখানে +5 বলে এখানেও +5ই পড়বে। কেন? কোনো ভোল্টেজ নষ্ট হবে না, কেন মাঝখানে কোনো রোধ নাই, কোনো ধারক নাই। এখানে 0, তাহলে এখানে 0 পড়বে। তাহলে আমি যে ভোল্টেজটা সাপ্লাই করেছি, সেই ভোল্টেজটাই আমি কত ভোল্টেজ সাপ্লাই, +5 0, তাহলে ভোল্টেজ ডিফারেন্স হলো 5, তাহলে আমি 5 ভোল্টেজ সাপ্লাই করেছি, তাহলে 5 ভোল্টেজটাই ওদের দুই প্রান্তের ভোল্টেজ। তার মানে তাহলে ধারকের এই সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটি ধারকের দুই প্রান্তে আবার পোটেনশিয়াল ডিফারেন্স আবার কি হয়, সমান। কেন? যে এর দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, এই দু পয়েন্টেরই ডিফারেন্স। C2 ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স মানে এই দু পয়েন্টের মধ্যেই ডিফারেন্স। আবার C3 ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স মানে এই দু পয়েন্টেরই ডিফারেন্স।
তাহলে যেহেতু সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা ধারকের প্রথম প্রান্তগুলি এক পয়েন্টে এবং শেষগুলি যেহেতু একটা পয়েন্টে যুক্ত হয়ে থাকে, তাহলে এই দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সেটা C1 ধারকেরও ডিফারেন্স, C2 ধারকেরও ডিফারেন্স এবং C3 ধারকেরও ডিফারেন্স। তাহলে 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 আমি এখানে কত ভোল্টেজ সাপ্লাই করেছি? V। তাহলে V ভোল্টেজটা কি হবে? এই দুই পয়েন্টে, মানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের কি পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা এরও পোটেনশিয়াল ডিফারেন্স, C2 এরও পোটেনশিয়াল ডিফারেন্স, C3 এরও পোটেনশিয়াল ডিফারেন্স। কেন ওরা প্রত্যেকে একটা পয়েন্টে যুক্ত হয়ে আছে। তার মানে এই C1 ধারকের আধান কত? Q1 এবং বিভব V। C2 ধারকের আধান কত? Q2, বিভব কত? V। C3 ধারকের আধান কত? Q3, বিভব কত? V। তাহলে আমরা C1 ধারকের ক্ষেত্রে কি লিখতে পারবো? লিখতে পারবো যে Q1 ইকুয়ালস টু হচ্ছে C1V হবে। কেন? C1 ধারকে Q1 আধান গেছে এবং বিভব তো V। আবার C2 এর ক্ষেত্রে বিভব কত? সেম V। কেন? ওরা সমান্তরালে আছে এবং আধান কত? Q2। তাহলে Q2 কত হবে? C2V। আবার Q3 কত হবে? C3 ইনটু V। তাই তো? যেহেতু প্রত্যেকটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, মানে প্রত্যেকটি ধারকের প্রথম পয়েন্ট, মানে প্রত্যেকটি ধারকের প্রথম প্লেটগুলি একটা পয়েন্টে এবং শেষগুলো এক পয়েন্টে আছে, সেহেতু এখানে এই এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই থেকে যে আধান যাচ্ছে, এই আধানটা ওর কাছে এই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার জন্য এই আধানের কাছে তিনটা রাস্তা খোলা আছে। এখানেও যাবে, এখানেও যাবে, এখানেও যাবে। তাহলে এই মোট আধানের কিছু আধান গেলে এখানে, কিছু আধান এখানে, কিছু আধান এখানে। যেহেতু প্রত্যেকটি ধারকের ধারকত্ব আলাদা, সেহেতু প্রত্যেকটি ধারকের আধান ধারণ করার ক্ষমতা আলাদা, সেহেতু এখানে Q1 এ কি চার্জ হলো, Q2 আধানে চার্জ হলো, Q3 আধানে চার্জ হয়ে গেছে। তার মানে এখানে তিনটা ধারকের মোট যে আধানটা হবে Q1, Q2, Q3, এই মোট আধানের সমষ্টি মানে কি, যেটা আমি আধানটা সাপ্লাই করেছি। যেহেতু তিনটা ধারক সমান্তরালে আছে, মানে প্রত্যেকটার প্রথম পয়েন্ট এক পয়েন্ট, শেষ পয়েন্ট এক পয়েন্ট, তাহলে এই দু পয়েন্টে যেটাই হবে পোটেনশিয়াল, সেটাই প্রত্যেকটারই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তোমরা বৈশিষ্ট্য কি পেলে? ঠিক শ্রেণী সমবায়ের অপোজিটটা পেলে, যে শ্রেণী সমবায়ে আধানটাকে সমান কিন্তু প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্য আলাদা। কিন্তু সমান্তরালে কি পেলে? সমান্তরালে এই সমান্তরাল যে সমবায়, এক্ষেত্রে প্রত্যেকটি ধারকের আধানের মান সমান, কেন? ধারকত্ব আলাদা। কিন্তু সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি ধারকে বিভব পার্থক্য একই, কেন? প্রত্যেকের প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্ট একই পয়েন্টে আছে। তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের বা ক্যাপাসিটরের প্রত্যেকটা আধানের মান মানে কি, মোট যে আধান আসলে সমান। তাহলে Q মানে কত হবে? Q1 প্লাস Q2 প্লাস Q3, তাহলে C1V প্লাস C2V প্লাস C3V। তাহলে Q তাহলে কত হবে? V গেল কমনে, C1 প্লাস C2 প্লাস C3। ক্লিয়ার? তুমি একে এক নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। তাহলে তোমরা সমান্তরাল সমবায় কি সেটা বুঝলে এবং সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি সেটাও জানলে, যে প্রত্যেকটা ধারকে আধান আলাদা কিন্তু ভোল্টেজটা একই। এবার তোমাকে বার করতে কি হবে? তুল্য। তাই না? তুল্য ধারক। তাহলে তুল্য বলতে কি বোঝায়? তুল্য বলতে বোঝায় এই C1, C2, C3 প্রত্যেকটা ধারক সমান্তরাল সমবায় থেকে এই V ভোল্টেজ সাপ্লাই করার জন্য ও মোট যে পরিমাণ আধানকে জমা করছে, মোট যে পরিমাণ আধানকে জমা করছে, এই C1, C2, C3 পরিবর্তে আমি এমন একটি ধারক নেব যে এই V ভোল্টেজে সেম কাজ করবে। তার মানে এই C1, C2, C3 এই তিনটা মিলিয়ে যে কাজ করবে, এই তিনটার পরিবর্তে আমি যদি একটা ধারক নিই, সে যদি সেম কাজ করে, তাহলে বলবো যে এই তিনটা ও একাই সমতুল্য।
তাহলে ধরলাম যে ও সমতুল্য যে সার্কিট সেটা হচ্ছে এরকম হলো। এটা কি প্লাস মাইনাস ভি, এটা হচ্ছে সি, সি মানে তুল্য ধারকত্ব। তাহলে তুল্য ধারকত্ব ক্যাপিটাল সি হলে, তার মানে কি এখানে C1 C2 C3 এই তিনটা ধারকে সমান্তরালে এই ভি ভোল্টেজ সাপ্লাই করার জন্য ও টোটাল কিউ পরিমাণ আধানকে ধারণ করছে, তাই তো? C1 ধারণ করছে Q1 কে, C2 ধারণ করছে Q2 কে, আর C3 Q3 কে। তাহলে তিনটা মিলিয়ে মোট কত আধান ধারণ করছে? Q। তাহলে এই তিনটার পরিবর্তে যদি আমি এমন একটা ধারকত্ব নিই যার ধারকত্বের মান C এবং সেই ধারকটা সেম ভোল্টেজে যদি ও একাই ও এই কিউ আধানটাকেই ধারণ করতে পারে, C1 C2 C3 মিলিয়ে ভি ভোল্টেজের জন্য ও কিউ আধান ধারণ করছে, এবং তিনটার পরিবর্তে আমি এমন একটাই নিলাম ধারক যার ধারকত্ব C, যে সেম ভোল্টেজে এই তিনটা মিলে কি করছে, ও একাই সেম ভোল্টেজে একাই কিউ ধারণ করছে। তাহলে তিনটার কি সমতুল্য ও একাই। তাহলে এই ভি ভোল্টেজে তিনটা মিলে কিউ ধারণ করছে, আর ও একাই সেম ভোল্টেজে ও একাই কিউ ধারণ করছে। তাহলে তিনটাকে সমতুল্য ও একাই। তাহলে তুল্য ধারকত্ব কত? সি হলে এই সি ধারকত্ব বিশিষ্ট ধারকটি ভি ভোল্টেজে সেম কিউ আধান ধারণ করছে। তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো যে কিউ ইকুয়ালস টু সিভি, তাই তো? এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তার মানে তুমি এই 1 নাম্বার এবং 2 নাম্বার যদি তুলনা করো, তাহলে 1 এবং 2 তুলনা করে পাই। যদি তুলনা করি তাহলে এ তিনটা মিলে ভি ভোল্টেজে কিউ দিচ্ছে, ও একাই সেম ভি ভোল্টেজে কিউ দিচ্ছে। তার মানে এই কিউ আর এই কিউ কি সমান? তো কেন? এই তিনটা মিলে ভি ভোল্টেজে কিউ আর একাই সেম ভোল্টেজে সেম আধান দিচ্ছে। এই তিনটা মিলে কিউ দিচ্ছে, কিউ তিনটা মিলে কিউ ধরছে, তাই তো? তিনটা ধারক মিলে কিউ আধান ধরছে, আর একাই কিউ আধান ধরছে সেম ভোল্টেজে। তাহলে তিনটার তুল্য হচ্ছে এটা। তাহলে এই কিউ কি আর এই কিউ হচ্ছে সমান। তাহলে আমি যদি তুলনা করি তাহলে এই কিউ আর এই কিউ কি সমান। তাহলে কি লিখবো তুলনা করলে? সিভি ইকুয়ালস টু হচ্ছে ভি ইনটু C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3, তাই তো? এখানেও যা ভোল্টেজ সাপ্লাই, এখানেও সেম ভোল্টেজ সাপ্লাই। তাহলে এই ভি আর ভি কাটলো। তাহলে তুল্য ধারকত্ব সি কত হলো? C1 প্লাস C2 প্লাস C3, তাই তো? এখানে C1 C2 C3 থাকবে, এর কোনো পসিবিলিটি নেই। এখানে C4 C5 C6 মানে n সংখ্যক ধারক সমান্তরালে যুক্ত হতে পারে। তাই যদি বলি n সংখ্যক ধারক আছে, তাহলে কি লিখবো? তুল্য ধারকত্ব হবে C equals to C1 plus C2 plus C3 plus Cn। তার মানে তোমরা এখান থেকে কনক্লুশন করতে পারো যে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের মান প্রত্যেকটি ধারকের যোগফলের সঙ্গে সমান, তাই তো? তাহলে এর কত? C1 এর C2 এর C3। তাহলে এর তাহলে কত হবে? এর তাহলে তুল্য কত হবে? প্রত্যেকটি ধারকের যে ধারকত্ব তার যে সমষ্টির সঙ্গে সমান। তাহলে তোমরা এখান থেকে বলতে পারবে যে যেহেতু তুল্য ধারকত্বের মানটা প্রত্যেকটি ধারকের যোগফলের সঙ্গে সমান, সেহেতু তোমরা এখানে বলতে পারবে এই সি এর মানটা C1 এর থেকেও বড়, C2 থেকেও বড়, আবার C3 থেকেও বড়। তার মানে ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের মান প্রত্যেকটি ধারকের মান অপেক্ষা বৃহত্তর। তাই তো? কেন? এই প্রত্যেকটা কি যোগফলটা কি হচ্ছে সি। তাহলে সি এর মান তাহলে কি হবে? প্রত্যেকটি ধারকের যোগফলের যে মানটা
সেটাই তুল্যকে বোঝাচ্ছে। তাহলে অবভিয়াসলি তাহলে এই তুল্য ধারকত্বের মান হবে প্রত্যেকটি ধারকের মান অপেক্ষা বেশি। অবশ্যই বেশি তো হতেই হবে, তুল্যতা তো বেশি বেশি হতেই হবে। কেন? শুধুমাত্র তুমি ভাবো ওই তিনটা মিলে আধান করছে কিউ, ও একাই করছে কিউ, তাহলে অবশ্যই কি এই তিনটা থেকে কি ওর একটা ধারকত্ব বেশি, অবশ্যই বেশি হবে। বুঝতে পারলে না? যে শুধু অনুভব করো, এই C1 C2 C3 মিলিয়ে করছে কিউ, আর একাই কিউকে ধারণ করছে, তাহলে অবশ্যই এই প্রত্যেকটার ধারকত্বের যোগফলটা কি ও একা। এটা তো একদম ইজি, এটা সম্পূর্ণ ইজি না, যে এই তিনটা মিলে কিউ করছে, ও একাই কিউ করছে, তাহলে তিনটা ধারকত্বের সমষ্টি মানে কি ও একাই, তাহলে ও একাই তো বেশি ধারণ করছে, ও একাই তো কি বেশি ধারণ করতে পারছে, একাই সেম করছে, তাহলে অবশ্যই এটা হবে তিনটা যে ধারকত্বের সমষ্টির সঙ্গে সমান হবে ও একাই। তাহলে ধারকের সমান্তরাল সমবায় কি সেটা বুঝতে পারলে, এবং ধারকের এই সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য, এই ধারকের সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি? প্রত্যেকটি ধারকের বিভব পার্থক্য সমান কিন্তু আধান আলাদা। তাহলে শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য প্রত্যেকটি ধারকের আধান একই কিন্তু বিভব আলাদা, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি ধারকের আধান আলাদা কিন্তু বিভব একই। কেন? কারণ সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি ধারকের প্রথম প্রান্তগুলি এক পয়েন্টে আর শেষগুলো থাকে এক পয়েন্টে। এবং ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান কি হয়? প্রত্যেকটি ধারকের যে অনন্যকের যে যোগফল তার সঙ্গে সমান। এবং ধারকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি ধারকের যোগফলের সঙ্গে ও তুল্য ধারকত্বের মানটা সমান হয়। তাহলে সমান্তরালের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মানটা বেশি প্রত্যেকটি ধারকত্বের মান অপেক্ষা, কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মানটা হয় প্রত্যেকটি ধারকের ইন্ডিভিজুয়াল মান অপেক্ষা ছোট। তাহলে তোমাকে এই ধারকের সমবায়, শ্রেণী সমবায় হোক বা সমান্তরাল সমবায় হোক, তোমাকে দুটা সমবায়কে তোমাকে রিলেট করে তোমাকে পড়তে হবে। যে শুধুমাত্র শ্রেণী বললাম হয়ে গেল, সমান্তরাল বললাম হয়ে গেল, সেটা করলে হবে না। তোমাকে শ্রেণীর সঙ্গে সমান্তরাল এবং সমান্তরাল সঙ্গে শ্রেণী কি ডিফারেন্স আছে বা কি ওরা রিলেটেড তোমাকে সেটা বুঝতে হবে। তাহলে ধারকের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে, তোমাকে বুঝতে হবে, এবং সমান্তরালের ক্ষেত্রেও যে বৈশিষ্ট্য তোমাকে বুঝতে হবে। তাহলে শ্রেণী সমবায়ের ধারকত্বের বৈশিষ্ট্য এবং সমান্তরাল সমবায়ের ধারকত্বের বৈশিষ্ট্য যদি তুমি বুঝতে উঠতে পারো, তাহলে তোমাদের এই সমবায় সংক্রান্ত যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা সম্পূর্ণ ইজি হয়ে যাবে। তাহলে তোমরা এটাকে অবশ্যই নোট করে নাও, এবং সঙ্গে অবশ্যই পাশে নোট করবে যে এর বৈশিষ্ট্য কি। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আজকে আমাদের ধারকত্ব এই টোটাল সিরিজটা কমপ্লিট হয়ে গেল। আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাস 12-এর নতুন চ্যাপ্টার নিয়ে। যদি কোনো অসুবিধা থাকে, যদি প্রবলেম থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।